where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্র, তোমরা ইতিমধ্যে অবগত যে আমাদের 5th ইউনিট শুরু হয়েছে এবং সেই ইউনিটের হেডলাইন বিকল্প চিন্তা ও উদ্যোগ। আমি কন্টিনিউ দুটো ক্লাসে বিগত সেই দুটো ক্লাসে বলেছিলাম বিকল্প চিন্তা মানে অন্যরকম কিছু কল্পনা করা, অর্থাৎ আমরা যে কাজটা করতে যাই সে কাজটা করতে গিয়ে যদি কোনো জায়গায় বাধার সম্মুখীন হই তাহলে আমাদের অল্টারনেটিভ ভেবে রাখতে হবে, অন্য কিছু কল্পনা করা। তো আমাদের সেই ঊনবিংশ অষ্টাদশ শতাব্দীর শেষে এবং ঊনবিংশ শতাব্দী জুড়ে আমাদের যে বিগত 100 বছরের শোষণ ও শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তার ফলে আমাদের কৃষক ও শ্রমিক শ্রেণীর উপরে যে অত্যাচার এবং অন্যদিকে ভারতীয় একটা মিডিল ক্লাস শ্রেণীর উৎপত্তি, যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, তারা ভেবেছিলেন যে আমাদের এই যে ভারতবর্ষে যে অর্থনৈতিক শোষণ এবং কোনো রকম বৈষম্য, এই থেকে বেরিয়ে আসতে পারলে আমাদের একটা সুসংগঠিতভাবে একটা রাজনৈতিক ঐক্য মঞ্চের দ্বারা এগিয়ে যেতে হবে, যেটা আমরা গত অধ্যায়গুলিতে পড়ে এসেছি। এই অধ্যায়ে তোমাদের হচ্ছে বিকল্প চিন্তা এবং উদ্যোগ, এবার কিছু একটা করতে হবে। সেই উদ্যোগের প্রথম অংশই ছিল ছাপাখানার বিস্তার। ছাপাখানা কিভাবে শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর ইতিহাসটাকেই বদলে দিয়েছে এবং একটা টোটাল আধুনিক যুগের প্রবর্তন করেছে, তোমরা বিগত দুটি ক্লাসে ইতিমধ্যেই অবগত হয়েছো। তো এই যে ছাপাখানা বা মুদ্রণ শিল্পের যে উৎপত্তি প্রথম বলেছিলাম আমি চীনে 867 খ্রিস্টাব্দে, সেই চীন থেকে সেটা ক্রমানুযায়ী আরব থেকে ইউরোপ, তারপর আমাদের ভারতবর্ষে পর্তুগিজরা প্রথম ছাপাখানা যন্ত্র গোয়াতে নিয়ে আসে এবং সেই তারপর থেকে ক্রমানুযায়ী ব্রিটিশদের সাহায্যার্থে কিছু সরকারিভাবে কিছু বেসরকারিভাবে এবং তার পাশাপাশি কিছু আমাদের ইন্ডিজেনিয়াস প্রগতিশীল মানুষ, তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমরা আজকে এই বর্তমান জগতে পৌঁছেছি। তো এই ছাপাখানার যে বিস্তার, এই বিস্তারে যাদের ক্রমানুযায়ী নামগুলো আমি নিয়েছিলাম, চার্লস উইলকিন্স, গঙ্গা কিশোর ভট্টাচার্য, এই জিনিসগুলো আমি আলোচনা করেছিলাম, পঞ্চানন্দ কর্মকার, সমরেশ বা সুরেশচন্দ্র মজুমদার, এই নামগুলো আমি আলোচনা করেছিলাম। আজকে তোমাদের যেটি আলোচনা হবে সেটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাপাখানা বিস্তারে বা মুদ্রণ ও প্রকাশনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকাটি কী ছিল, ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের আগত যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষায় এই দুটো কোশ্চিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা
মুদ্রণ জগতে কতখানি গুরুত্বপূর্ণ ছিল, ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে হয়েছে। তোমরাও এই ক্লাসটি মন দিয়ে শুনবে। এইবার আমি চলে আসি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা অন্যভাবে জানতাম, পড়তাম, চিনতাম। আজকে তাকে আবার একটু নতুন করে আমরা জানব। কি জন্য স্যার? ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে যে নবজাগরণগুলি ঘটেছিল মূলত সংস্কৃতি ও সাহিত্যকে কেন্দ্র করে, এই মুদ্রণ জগতেও এর একটা ব্যাপক প্রভাব বিস্তার আমরা লক্ষ্য করি। মুদ্রণ জগতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, মুদ্রণ, প্রকাশনা এবং পুস্তক ব্যবসায়ী হিসাবে তার যে প্রচেষ্টা, সেটা নিয়েই আজকে তোমাদের আলোচ্য বিষয়। তো তিনি একজন মুদ্রণ শিল্পী, প্রকাশনী, যিনি প্রকাশনাও করতেন, আবার তিনি নিজে বইও লিখতেন, এটা তোমরা জানো। তো ছাপাখানার জগতে একজন পুস্তক ব্যবসায়ী হিসাবে তিনি কতটা খ্যাতি অর্জন করেছিলেন, সেটা নিয়েই তোমাদের আজকে আলোচনা। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বন্ধু মদন মোহন তর্কালঙ্কারের সহযোগিতায় 1847 খ্রিস্টাব্দে একটি প্রেস স্থাপন করেন, সেটির নাম হচ্ছে সংস্কৃত প্রেস। 1847 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দে সে প্রেসটির নাম হচ্ছে সংস্কৃত প্রেস। তিনি তার বন্ধু মদন মোহন তর্কালঙ্কারের যৌথ উদ্যোগে বা সাহায্যে এই প্রেসটি তিনি স্থাপন করেন। 1856 খ্রিস্টাব্দ নাগাদ তিনি পুরো প্রেসের একাই মালিকে পরিণত হন। এই প্রেস থেকেই তার গোটা ভারতবর্ষ, বেঙ্গল শুধু নয়, ভারতবর্ষে যে বিখ্যাত বই বাচ্চাদের জন্য, ছোট শিশুদের জন্য, তোমরা জানো, বর্ণ পরিচয়, এই প্রেস থেকে প্রকাশিত হয়। এবং জানা যায় যে এই প্রেস থেকেই এই বর্ণ পরিচয়ের প্রায় 50,000 কপি নিমেষের মধ্যে বিক্রি হয়ে যায়। তো তিনি এই প্রেস থেকে 50,000 কপি বর্ণ পরিচয় নিমেষে বিক্রি হয়ে যায়। আরও জানা যায় যে এই সংস্কৃত প্রেসের একটি দোকান তিনি স্থাপন করেন। সংস্কৃত প্রেসের একটি দোকান তিনি স্থাপন করেন, সেটার নাম হচ্ছে সংস্কৃত প্রেস ডিপোজিটারি। প্রেস্ট ডিপোজিটারি নামে একটি দোকান, অবশ্যই বইয়ের দোকান, কলেজ স্ট্রিটে তিনি এটা স্থাপন করেন। সেই দোকান থেকে এটাও জানা যায় যে তিনি মাসিক 3 থেকে 4 হাজার টাকা আয় করতেন। তোমাদের মনে হবে স্যার 3-4 হাজার টাকা কি? সেই সময়ের ইতিহাসে, সেই যুগে অর্থনীতির এই জায়গায় থেকে তিনি 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত আয় করতেন। এই জন্য তাকে ইতিহাসে বলা হয় আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথপ্রদর্শক। তোমরা ভালো করে এটি মাথায় রাখবে 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চিনে। আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথপ্রদর্শক, ব্যাপারটি কিন্তু ভাববে। তিনি সেই যুগে তার ছাপাখানা স্থাপন করছেন এবং লিখনির দ্বারা এবং পুস্তক বিক্রেতা হিসাবে, একজন ব্যবসায়ী হিসাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করছেন। আমি প্রথম দিনই আলোচনা করেছিলাম যে ছাপাখানার উদ্যোগের পিছনে ব্যবসায়িক যে উদ্যোগ, ছাপাখানা প্রতিষ্ঠার পিছনে যে ব্যবসায়িক উদ্যোগ, অর্থাৎ আমাদের ইন্ডিজিনিয়াস কিছু প্রগতিশীল মানুষ নিজেরা ইনভেস্ট করেছিলেন সেই ছাপাখানায়। আমি গতদিন আলোচনা করেছিলাম যে সেখান থেকে ছোট শিশুদের বই, নোট বই, ধর্মীয় গ্রন্থ, এই সমস্ত বইগুলো বের হতো এবং ছাপাখানা থেকে সেই বইগুলো যত বিক্রি হতো তত আমাদের ব্যবসায়িকদের লাভ হতো। তো সেই যে ব্যবসায় যে ভারতীয় ছেলেরা, গঙ্গা কিশোর ভট্টাচার্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা ইনভেস্ট করেছিলেন, সেই জায়গা থেকে
তিনি যে একজন পুস্তক ব্যবসায়ী হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন, এই জন্য তাকে বলা হচ্ছে আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথ প্রদর্শক। বেশ, এইবারে তিনি এই যে সংস্কৃত প্রেস ডিপোজিটারি, এই যে দোকানটি কলেজ স্ট্রিটে কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন, এই দোকানটি 1865 খ্রিস্টাব্দ নাগাদ তিনি 70টি বিক্রি করে দেন দোকানটি। তারপরে তিনি 1885 খ্রিস্টাব্দে তিনি কলিকাতা বুক স্টল নামে আরেকটি দোকান খোলেন, এবং সেই দোকান যে খোলেন সেইখান থেকে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগকে তিনি এত সুন্দরভাবে এবং মসৃণভাবে বিস্তার করেন যে তাকে ঐতিহাসিকেরা বলে বিদ্যা বণিক। এই নামটি তোমরা মাথায় রাখবে। তার আর একটি নামে তাকে অভিধায় ভূষিত করা হয়, বিদ্যা বণিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বা বিদ্যার বণিক এই নামেও অভিধায় ভূষিত করা হয়। অর্থাৎ ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগকে, ছাপাখানাটাকে ব্যবসায়িক উদ্যোগের দ্বারা তিনি এমনভাবে বিস্তার করেছিলেন যে তাকে বিদ্যার বণিক বা বিদ্যা বণিক নামে অভিধায় ভূষিত করা হয়। তাহলে মুদ্রণ এবং ছাপাখানার জগতে, প্রকাশনার জগতে বিদ্যাসাগরের অবদান তোমরা 4 মার্কের জন্য বুঝতে পেরেছ। এবং তিনি মারা যাওয়ার পর তারই দেখানো পথে ভারতবর্ষে তথা এই বাংলায়, কলকাতায় প্রথম 1912 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা, বঙ্গীয় প্রকাশক এবং পুস্তক বিক্রেতা নামে একটা বইয়ের প্রকাশনী সংস্থা খুলে যায়। প্রথম কি সংস্থা বললাম? বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা 1912 খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়ে যায়। তো তোমরা মাথায় রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মুদ্রণ ও ছাপাখানার জগতে কি ভূমিকা ছিল, এটি 4 মার্কের জন্য ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ভদ্রলোকের জন্ম বাংলাদেশে 1863 খ্রিস্টাব্দে। তার নাম উপেন্দ্র কিশোর রায়, অ্যাকচুয়াল নাম উপেন্দ্র কিশোর রায়। তিনি ছিলেন একাধারে সুলেখক, তারপরে সুবেহালা বাদক, কম্পিউটার টেকনোলজিস্ট। তিনি অনেকগুলি অভিধায় ভূষিত হয়েছিলেন। তো তিনি সবথেকে তার যে খ্যাতি এই ভারতবর্ষ তথা বাংলায় ছাপাখানার জগতে, তিনি বাংলার ছাপাখানাকে বিশ্বের দরবারে একটা পথ দেখিয়েছিলেন। তিনি ছিলেন দ্বারকনাথ গাঙ্গুলির জামাতা, বিখ্যাত ছেলে সুকুমার রায়ের পিতা এবং অস্কার জয়ী সত্যজিৎ রায়ের ঠাকুরদা। মাথায় রাখবে কিন্তু 1 মার্কের কোশ্চিনের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী 1863-তে কুমিল্লায় বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করছেন। বিখ্যাত ঘরের ছেলে, দ্বারকনাথ গাঙ্গুলির জামাতা, সুকুমার রায়ের পিতা এবং সত্যজিৎ রায়ের ঠাকুরদা। ইনার অবদানটা ভারতবর্ষ তথা ছাপাখানার জগতে কতটা, এটা তোমাদের 4 মার্কের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের মনে হয়েছে, তোমরা প্রিপারেশন নেবে। এবার আমরা চলে আসি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তোমাদের প্রথমেই বললাম যে মুদ্রণ ও প্রকাশনা তথা ছাপাখানার জগতে একটা গুরুত্বপূর্ণ নাম। কেন স্যার? তিনি যখন জন্মগ্রহণ করেন তখন ছাপাখানায় যে কোনো বই ছাপানো ছিল খুব কস্টলি, ভালো মাপের বই, এবং সেটা কেনা ছিল জনগণের কাছে খুব কস্টলি। আমি তোমাদের প্রথম দিনই ক্লাসের আলোচনায় বলেছিলাম যে আগের দিনে ছাপাখানা আবিষ্কার হওয়ার আগে আমাদের সেই বই বলতে তো হাতে লেখা পাণ্ডুলিপি, সেই পাণ্ডুলিপি যেমন হাতে লিখতে মাসের পর মাস লাগতো, তেমন একটা বইয়ের দামও ছিল ভীষণ বেশি, যা জনসাধারণ, গ্রাম্য জীবনের শিক্ষিত জনসাধারণের পক্ষে সে বই কেনা কিন্তু সম্ভব ছিল না। এই যে ছাপাখানাগুলো আবিষ্কার হলো ক্রমানুযায়ী, আমি যে তোমাদের আলোচনা করেছিলাম জেমস অগাস্টাস সিকি থেকে শুরু করে ভারতবর্ষের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট, এই যে ভারতবর্ষে ছাপাখানার বিস্তারটা শুরু হলো, তো এই ভারত তথা বাংলায় ছাপাখানা মুদ্রণ জগতের ইতিহাসে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ নাম। কারণ তিনি দেখলেন, লক্ষ্য করলেন যে ভালো মাপের বই,
যে কোম্পানিটি বের করে সেটার নাম হচ্ছে থ্যাঙ্কার স্পিং অ্যান্ড কোম্পানি। থ্যাঙ্কার স্পিং অ্যান্ড কোম্পানি 1864 খ্রিস্টাব্দে এরা ভালো মাপের বই কিন্তু বাজারে বিক্রি করে, কিন্তু সে বইটা জনসাধারণের পক্ষে কেনা ছিল খুব কষ্ট, কারণ বইটা খুব কস্টলি, মানে যে বইগুলো বেরোতো ছাপাখানা থেকে খুব কস্টলি। উনি কি করলেন, উনি এই ব্যাপারে পড়াশোনা শুরু করলেন এবং ইংল্যান্ডের পেনরোজ কোম্পানি, ইংল্যান্ডের পেনরোজ কোম্পানি, সেই কোম্পানি থেকে তিনি বিভিন্ন উচ্চ মূল্যের বই কিনে আনালেন এবং সেই বইগুলো পড়তে শুরু করলেন। করার পর ইংল্যান্ড থেকেই তিনি ছাপাখানার জন্য উন্নত মানের কালি, উন্নত মানের প্রয়োজনীয় মেশিনারি পার্টস এবং নিজে অনেক বই নিয়ে আসলেন, এসে পড়াশোনা শুরু করলেন। বোঝা যাচ্ছে তো? এই পেনরোজ কোম্পানি থেকে তিনি নিয়ে আসলেন, আসার পর কি করলেন, এবার নিজেই উদ্যোগ নিলেন যে ছাপাখানা বা প্রকাশন, যে ভারতবর্ষে মুদ্রণ শিল্পকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বেশ, তিনি নিয়ে আসলেন। আসার পর তিনি প্রথম প্রসেসর ক্যামেরার সাহায্যে অনেকগুলো নেগেটিভ, প্রিয় ছাত্র তোমরা সেই নেগেটিভ এখনকার দিনে দেখেছো কিনা জানি না, আমরা দেখেছি ছবি তোলার পর আগে আমাদের নেগেটিভ দেওয়া হতো। তো অনেকগুলো নেগেটিভকে একই সঙ্গে সেই ছবিগুলিকে পেস্ট করে বইয়ে, আমরা বই যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়াশোনা করি তখন যে বিভিন্ন দেখবে বইয়ের পাশে বিভিন্ন ছবিগুলো লেখা অঙ্কন করা থাকে, সেই বিভিন্ন নেগেটিভকে তিনি একই সঙ্গে অনেকগুলো ছবিকে বইয়ে পেস্ট করার যে কারুকার্য বা দক্ষতা, একে বলছে প্রসেস ওয়ার্ক। কি বললাম? প্রসেস শিল্প বা প্রসেস ওয়ার্ক। এই প্রসেস শিল্পটা তিনি কিন্তু ভারতবর্ষে প্রথম করলেন, প্রসেস শিল্প বা প্রসেস ওয়ার্ক। তো একই সঙ্গে অনেকগুলো প্রসেসিং ক্যামেরার দ্বারা বহু ছবির নেগেটিভকে একসঙ্গে তিনি পেস্ট করে বইয়ে সেই ছবিটাকে আরও সুন্দর ও মার্জিত করে তিনি তুললেন এই প্রসেস ওয়ার্ক বা প্রসেস ক্যামেরা বা প্রসেস শিল্পের দ্বারা। আর কি করলেন, তাকে বলা হয় হাফটন ব্লকের মেন উদ্যোক্তা ভারতবর্ষে তিনি। হাফটন ব্লক, এই শব্দগুলো মাথায় রাখবে 2 মার্কের কোশ্চিনের জন্য। হাফটন ব্লক, তো এই হাফটন ব্লকটা কি জিনিসটা? হাফটন ব্লকটা হচ্ছে যে সুন্দর ছবিগুলিকে একটা ফ্রেম ব্লকের দ্বারা তৈরি করে সেই ব্লকটিকে বইয়ে পেস্ট করে দেওয়া, এটাকে বলা হচ্ছে হাফটন। ছবিগুলোকে তিনি তার প্রেসে সে ব্লক তিনি তৈরি করতেন এবং ব্লকের দ্বারা সেই ছবিকে বইয়ে পেস্ট করে দেওয়াটা হচ্ছে হাফটন ব্লক। এই হাফটন ব্লকের প্রথম উদ্যোক্তা কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনি অনেক পড়াশোনা করে তিনি অনেক তার নিজের যে সেই ছাপাখানায় কাঠের বদলে তিনি দস্তা এবং তামার পাত ব্যবহার করেছিলেন এবং সেখানে তিনি প্রতিসরণ পদ্ধতির দ্বারা লক্ষ্য করেছিলেন যে এই হাফটন ব্লকের দ্বারা সমস্ত ছবিটিকে পেস্ট করলে ছবিটি আরও সুন্দর হয় এবং বইটি দেখতেও আরও সুন্দর হয়। এই জিনিসটা করতে গিয়ে তিনি ডায়াফ্রম পদ্ধতি অবলম্বন করেন। এইবারে আমরা চলে আসি, তিনি প্রথম 1885 খ্রিস্টাব্দে, তিনি প্রথম 1885 খ্রিস্টাব্দে তার যে মুদ্রণ সংস্থা বা ছাপাখানা তিনি কলকাতার বউবাজারে স্থাপন করলেন এবং কাজটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করলেন। এই 1885 পরেই তার বিখ্যাত সংস্থা 1895 খ্রিস্টাব্দে তিনি যেটি প্রতিষ্ঠা করলেন সেটির নাম হচ্ছে ইউ রায় অ্যান্ড সন্স। ইউ রায় অ্যান্ড সন্স, তোমরা দেখতে পাচ্ছ তিনি যে কোম্পানিটির প্রতিষ্ঠা করলেন সেটির নাম হচ্ছে ইউ রায় অ্যান্ড সন্স।
কত খ্রিস্টাব্দে বললাম? 1885 খ্রিস্টাব্দে। তোমাদের এই নামেও কিন্তু 4 মার্কের কোশ্চিন আসতে পারে। ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানিটি কে কবে প্রতিষ্ঠা করেন, এটি থেকে মুদ্রণ জগতে কিভাবে বিকাশ সম্ভব হয়। তো তোমরা মাথায় রাখবে 1885 খ্রিস্টাব্দে তিনি কাজটা শুরু করেন, কিন্তু কোম্পানিটি প্রতিষ্ঠা হয় 1885 খ্রিস্টাব্দে। সে কোম্পানিটির নাম হচ্ছে ইউ রায় অ্যান্ড সন্স। এই কোম্পানিটি প্রতিষ্ঠার জন্য যখন প্রতিষ্ঠা হলো, ভারতবর্ষের ছাপাখানার জগতে একটা আমূল পরিবর্তন হয়ে গেল, আমূল একটা পরিবর্তন হয়ে গেল। এবং এই কোম্পানিটির প্রচারের জন্য অমৃতবাজার পত্রিকায় রীতিমতো বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বোঝা যাচ্ছে প্রিয় ছাত্র, রীতিমতো বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স যখন প্রতিষ্ঠাটা হলো। তো তিনি এই কোম্পানি থেকে প্রথম, ঐতিহাসিকরা বলে যে এশিয়ার মধ্যে প্রথম তিনি রঙিন ছবি, হাফটন ব্লক আর ওই যে প্রসেসিং শিল্প বললাম, ডায়াফ্রম পদ্ধতি, এই পদ্ধতিগুলোর দ্বারা তিনি এশিয়ার মধ্যে প্রথম তিনি সুন্দর রঙিন ছাপাখানার প্রবর্তনটা করেন। এই জন্য তাকে বলা হয় যে তিনি ছিলেন এশিয়ার প্রথম বাঙালি যিনি সুন্দর রঙিন ছাপাখানার প্রবর্তন করেন। তিনি ছিলেন এশিয়ার প্রথম বাঙালি যিনি সুন্দর রঙিন ছাপাখানার প্রবর্তন করেন। এটি কিন্তু তোমরা মাথায় রাখবে। দেখতে পাচ্ছ তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার যে কোম্পানি 1895 খ্রিস্টাব্দে, এই কোম্পানি থেকেই বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ বইগুলো কিন্তু বেরিয়ে আসে। ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত, টুনটুনির বই বা বিখ্যাত পত্রিকা বাচ্চাদের জন্য সেটি হচ্ছে সন্দেশ। সেই সন্দেশ পত্রিকা কিন্তু এইখান থেকেই প্রকাশিত হতে শুরু করে, এই ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স কোম্পানি থেকে। শুধু তাই নয়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার ছেলেকে, বিখ্যাত ছেলে সুকুমার রায়, 1911 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটা স্কলারশিপের দ্বারা তিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য পাঠান। সুকুমার রায় সেইখানে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে সেই তোমার ছাপাখানার উপরে এবং সুন্দর রঙিন ছবির উপরে বিখ্যাত পড়াশোনা করে সেইখানকার ফেলো নির্বাচিত হয়ে তিনি কিন্তু ভারতবর্ষে আসেন। সুকুমার রায় ভারতবর্ষে আসার পর তিনি সন্দেশ পত্রিকাটি কন্টিনিউ সেটা পাবলিশ করে চলেন, কিন্তু 1915 খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মারা যান। তাঁর মারা যাওয়ার পর তার ছেলে কিন্তু সেই কোম্পানির দায়িত্বটা নেওয়ার পরেও কিন্তু কোম্পানিটা স্ব উদ্যমে কিন্তু এগিয়ে চলে। ভারতবর্ষে এই কোম্পানিটি ইউ অ্যান্ড রায় সন্স, এই যে কোম্পানিটি, এটি কিন্তু মুদ্রণ জগতের ইতিহাসে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ছাপাখানার কোম্পানি। ঠিক 1923 খ্রিস্টাব্দে মাত্র 36 বছর বয়সে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে, বিখ্যাত ছেলে, তোমরা নামটা আমি ইতিমধ্যে বলেছি, সুকুমার রায়, তিনি কিন্তু মারা যান। সুকুমার রায় মারা যাওয়ার পরে কোম্পানিটি 1927 খ্রিস্টাব্দে 1927 খ্রিস্টাব্দে কোম্পানিটি কিন্তু টোটালটাই বন্ধ হয়ে যায়। 1923 খ্রিস্টাব্দে পরে সন্দেশ পত্রিকাও আর ছাপানো হয়নি, এই কোম্পানিটি টোটাল বন্ধ হয়ে যায়, অর্থাৎ এই কোম্পানিটির স্বত্ব অন্য মালিকানাধীন হস্তান্তর হয়ে যায়। তো ভারতবর্ষের ইতিহাসে তথা বাংলা ও বাঙালির ইতিহাসে এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং তার প্রতিষ্ঠিত কোম্পানি ইউ রায় অ্যান্ড সন্স একটা উজ্জ্বল দিগন্তকারী ইতিহাস হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। তো তোমাদের পরীক্ষার জন্য যেটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি প্রথমেই বলছিলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক মুদ্রণ ও প্রকাশনার জগতে কতখানি প্রভাব বিস্তার করেছিলেন, বা আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথপ্রদর্শক কাকে বলা হয়, কেন বলা হয়, বিদ্যা বণিক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন চিহ্নিত, এই শব্দগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। তারপরে হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠিত কোম্পানিটির নাম কি, কবে প্রতিষ্ঠিত হয়, বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী মুদ্রণ ও ছাপাখানার জগতে কতখানি প্রভাব বিস্তার করেছিল। এই দুটো কোশ্চিন কিন্তু 4 মার্কের জন্য আমাদের মনে হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটি মন দিয়ে পড়বে। আর এইখানে কিছু 1 মার্কের বা 2 মার্কের কোশ্চিনগুলো আছে, যেগুলো হচ্ছে প্রসেস শিল্প, হাফটন ব্লক, এর আগের দিন তোমাদের আমি লাইনোটপ পদ্ধতি সেটি নিয়ে আলোচনা করেছি। এই টার্মগুলোর মিনিং 2 মার্কের কোশ্চিনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মাথায় রাখবে।
এইবারে তোমাদের যেটি বইয়ে আছে সেটা হচ্ছে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। ছাপাখানার বিকাশ হয়ে গেল, এবার বিজ্ঞানের কতটা অগ্রগতি হয়েছিল, কারিগরির বিকাশ কতটা অগ্রগতি হয়েছিল। তো প্রিয় ছাত্র, তোমরা জানো কলিকাতা ছিল ব্রিটিশ সরকারের একটা পীঠস্থান, এবং কলিকাতায় কোনো বিপ্লব হলে পাশ্চাত্য শিক্ষায় অনুরাগীরা যেহেতু এইখানে ছিল বেশি মিডিল ক্লাস, কলিকাতায় কোনো বিপ্লব হলে সেটা ভয়ঙ্কর রূপ গ্রহণ করতে পারে, এই আশঙ্কায় প্রথম দিকে কিন্তু ব্রিটিশরা এইখানে কোনো বিজ্ঞান বা কারিগরি শিক্ষার কোনো কিছু স্থাপন করতে রাজি ছিল না। কিন্তু যুগের সঙ্গে চাহিদায় তাল মিলিয়ে রাখতে গিয়ে ক্রমানুযায়ী তারা উপলব্ধি করে যে ভারতবর্ষে তাদের প্রশাসনকে একটা স্থায়ী রূপ দিতে গেলে এইখানে একটা কিছু দক্ষ কর্মচারী, কিছু ক্লার্ক বা টাইপরাইটারের প্রয়োজন আছে। সুতরাং সেই দক্ষ কর্মচারীদের প্রিপারেশন তাদেরকে নেওয়াতে গেলে কিছু বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান অবশ্যম্ভাবী। এরই পাশাপাশি কিছু ভারতীয় দামাম ছেলে মধ্যবিত্ত শ্রেণীর যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েছিল এবং বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রচুর বই তারা পড়ে তারা বুঝতে পেরেছিল যে ভারতবর্ষে যদি বিজ্ঞান এবং কারিগরি শিক্ষায় উন্নত না করা যায় তাহলে আমাদের দেশ কখনো এগোবে না। এরই হাত ধরে প্রথম ভারতে বাংলায় বিশেষ করে বিজ্ঞান জগতে যে নামটি উঠে আসে সেটির নাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তোমরা দেখতে পাচ্ছ বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন প্রথম প্রতিষ্ঠা হয় 1787 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা করেন হচ্ছে রবার্ট কর্নেল কিড। কর্নেল রবার্ট কিড এটি বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন। কেন স্যার? বোটানিক্যাল গার্ডেন অর্থাৎ কলকাতায় ছিল তাদের পীঠস্থান এবং কলকাতাতে তাদের নির্দিষ্ট কোনো বন বিভাগ বা বন নার্সারি জাতীয় কোনো হ্যাচারি কিন্তু ছিল না। অথচ তাদের যে জলযানগুলো এবং জলজাহাজগুলো আসতো তাদের জন্য প্রচুর কাঠের প্রয়োজন ছিল। ভারতীয় বনজ সম্পদ বিশেষ করে কাঠ এবং মশলা তারা বিদেশে রপ্তানি করে প্রচুর ডলার তারা বা পাউন্ড তাদের ইংল্যান্ডের সেই পাউন্ড তারা কিন্তু অর্জন করতো এই ব্রিটিশরা। তো এই অবস্থায় কলকাতার আশেপাশে কোনো তাদের নার্সারি ছিল না। তখন তারা উপলব্ধি করে যে অতি শীঘ্রই একটা নার্সারি স্থাপন করতে হবে। এই সুবিধাটা পাওয়ার জন্য তারা প্রথম তাদের সেনাবাহিনীর অফিসার কর্নেল রবার্ট কিড, কর্নেল এই নামগুলো সেনাবাহিনীর পদাধিকার বলে, উঁচু র্যাঙ্কের অফিসার। তোমাদের আমি প্রথম অধ্যায়ে আলোচনা করার সময় বলেছিলাম যে ভালো করে পড়াশোনা করলে তোমরা এক চান্সে অফিসার র্যাঙ্কে, সোলজারের থেকে অফিসার র্যাঙ্কে তোমরা উন্নীত হতে পারো। 12 ক্লাস পাস করার পরে বিভিন্ন আমাদের ভারতবর্ষে সেই সেনাবাহিনীর যে একাডেমিগুলো আছে সেইখানে ঢুকেই তুমি লেফটেন্যান্ট, তারপরে ক্যাপ্টেন, তারপরে মেজর, তারপরে লেফটেন্যান্ট কর্নেল, তারপরে ব্রিগেডিয়ার, এইরকম ইন্ডিয়ান আর্মির ভীষণ র্যাঙ্কিং একটা হাই কোয়ালিটির ব্রেনি ছেলেদের নেওয়া হয় অফিসার পদে। তো ইনিও রবার্ট কিড ছিলেন কর্নেল। তো রবার্ট কিড তিনি বোটানিক্যাল গার্ডেন তাদের চাহিদার কথা ভেবে স্থাপন করেছিলেন। তিনি ছিলেন প্রথম অবৈতনিক সুপার। পরবর্তী ক্ষেত্রে বৈতনিক সুপার হিসাবে যোগদান করেন সেই ভদ্রলোকের নাম হচ্ছে উইলিয়াম রক্সবার্গ। তাকে বলা হয় ভারতীয় উদ্ভিদ বিদ্যার জনক। প্রিয় ছাত্র, এটা কিন্তু তোমাদের 1 মার্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ভারতীয় উদ্ভিদ বিদ্যার জনক কাকে বলা হয়? উইলিয়াম রক্সবার্গকে। বেশ, নেক্সট চলে এসো। ভারতে সার্ভে অফ ইন্ডিয়া, কি বললাম? সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় 1767 খ্রিস্টাব্দে। প্রথম যে এটার সার্ভেয়ার জেনারেল ছিলেন, সার্ভেয়ার জেনারেল তার নাম হচ্ছে জেমস রেনেল। কেন হয়েছিল স্যার? ভারতবর্ষে যখন আস্তে আস্তে ব্রিটিশদের এখতিয়ার যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলো বাড়ছিল বিভিন্ন বন্দোবস্তের দ্বারা, বিভিন্ন যুদ্ধের দ্বারা ভারতবর্ষে তাদের সাম্রাজ্যটা যখন বাড়ছিল তখন তাদের কাছে খুব প্রয়োজন ছিল জনসংখ্যা কত সংখ্যক আছে এবং কোন কোন জায়গায় কি কি বনজ সম্পদ আছে, কত পরিমাণ ট্যাক্স আদায় হতে পারে বছরে, এটা তাদের জানা ভীষণ প্রয়োজন ছিল। এই সুবিধাটার কথা আশায় রেখে তারা প্রথম সার্ভে অফ ইন্ডিয়া একটা সার্ভে শুরু করে ইন্ডিয়াতে। সেটি 1767 খ্রিস্টাব্দে। এর প্রথম সার্ভেয়ার ছিলেন জেমস রেনেল। বোঝা গেল?
নেক্সট মানে এই সার্ভে অফ ইন্ডিয়া থেকে আমাদের ভারতবর্ষে তোমরা নামটি শুনবে সেন্সাস, 10 বছর অন্তর অন্তর করা হয়। সেই সেন্সাসটি কিন্তু প্রথম এটার জনক হচ্ছে কিন্তু ব্রিটিশরা, তাদের সুবিধার জন্য তারা করেছিল। কেন? কত সংখ্যক লোক আছে, কত সংখ্যক তাদের জমি আছে ভারতবর্ষে, এখতিয়ার কতটা, কত সংখ্যক আমরা ট্যাক্স সেখান থেকে পাবো, এই সুবিধাটা আশায় রেখে। নেক্সট ভারতবর্ষে যেটি গুরুত্বপূর্ণ তোমাদের ভীষণ একটা প্রতিষ্ঠান, সেটি হচ্ছে এশিয়াটিক সোসাইটি। কি বললাম? এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করে স্যার উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে কত খ্রিস্টাব্দে করে? 1784 খ্রিস্টাব্দে। 2 মার্কের জন্য তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। কি জন্য এটা প্রতিষ্ঠা হয়? উদ্দেশ্যটা প্রাচ্য শিক্ষা গবেষণা। প্রাচ্য তথা এই যে এশিয়া মহাদেশ সংলগ্ন যে এলাকাগুলো, তার সংস্কৃত, তার জ্ঞান বিজ্ঞান, তার ইতিহাস ভূগোল, এগুলি সাহিত্য চর্চা করার জন্য কলকাতায় স্যার উইলিয়াম জোন্স, তোমরা জানো উনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, তিনি কিন্তু এটি প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে। এইখানেই তোমার এরপরে এশিয়াটিক সোসাইটির পরে আমরা যে নামটি তোমাদের নিতে পারি, সেই বিখ্যাত লোক রাজা রামমোহন রায় এবং তার যে বিখ্যাত চিঠি লর্ড আমহার্স্টকে তিনি লিখেছিলেন। কত খ্রিস্টাব্দে লিখেছিলেন? 1823 খ্রিস্টাব্দে লর্ড আমহার্স্টকে তিনি একটা চিঠি লিখেছিলেন। ভারতবর্ষে বিশেষত পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, অঙ্ক, রসায়ন, ফিজিক্স, এগুলো ভারতবাসীদের শিক্ষা দিতে হবে। দেখো সেই যুগে প্রথম ভারতবর্ষের ছেলে রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখছেন যে ভারতীয়দের আর সেই শিক্ষায় শিক্ষিত থাকা যাবে না, সেকেলের প্রাচীন শিক্ষায়, ওই যে টোল বা তোমার ওই পাঠশালার শিক্ষায় আর আবদ্ধ রাখা যাবে না। লর্ড আমহার্স্টকে তিনি চিঠি লিখলেন। কি লিখলেন? যে ভারতবাসীদের এখন থেকে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, রসায়ন, ফিজিক্স, এগুলো শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। সেই চিঠিটি ভারতবর্ষের ইতিহাসে আজও এক গুরুত্বপূর্ণ দলিল হয়ে এখনো আছে। তার ধরা হয় যে আমরা যে অঙ্কতে যে জ্যামিতি শব্দটি করি, কি বললাম? জ্যামিতি। জ্যামিতি শব্দটির সঙ্গে তোমরা ওয়াকিবহল। এই জ্যামিতি নামটি নাকি রাজা রামমোহন রায়েরই দেওয়া। দেখো গুরুত্বপূর্ণ কতটা, কিন্তু তিনি প্রথম নাকি জ্যামিতি শব্দটি, ঐতিহাসিকরা বলে, একটু বিতর্ক আছে, জ্যামিতি শব্দটি কিন্তু তারই নাম দেওয়া। উনার এই পারদর্শিতার জন্য অধ্যাপক ক্ষিতিমোহন সেন, কি নাম বললাম? ক্ষিতিমোহন সেন, তাকে বলে ভারতে বিজ্ঞান চর্চার আদিগুরু। ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ভারতে বিজ্ঞান চর্চার আদিগুরু। তোমাদের কিন্তু অনেকগুলো টার্ম 1 এবং 2 মার্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো রাজা রামমোহন রায়কে ভারতে বিজ্ঞান চর্চার আদিগুরু কিন্তু বলেছেন অধ্যাপক ক্ষিতিমোহন সেন। আচ্ছা, এইবার আমরা চলে আসি ভারতবর্ষে কারিগরি শিক্ষায় যারা এগিয়েছিলেন। কারিগরি শিক্ষায় তোমরা তো জানো আমাদের ঢেঁকি, তারপরে হচ্ছে মিলের আগে সেই সমস্ত যে জাঁতা শিল্পগুলো ছিল, সেইখান থেকে আমরা নতুন একটা যুগে পা দিয়েছিলাম। সেই নতুন যুগে পা দেওয়ার সময় কিছু লোকাল স্তরের বিশিষ্ট শিল্পী, যাদের কোনো রকম প্রশাসনিক দক্ষতা ছিল না, প্রশাসনিক জ্ঞান ছিল না, কিন্তু সেইগুলি তারা তাদের নিজেদের প্রচেষ্টার দ্বারা আবিষ্কার করেছিলেন। সেই নামগুলি ভীষণ তোমাদের 1 এবং 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। কি নাম স্যার? গোলকচন্দ্র নন্দী। ইনি ছিলেন শ্রীরামপুর প্রেসের একজন সাধারণ কর্মচারী। ব্যাপারটা ভাবো, একজন কর্মচারী, তার নাম হচ্ছে গোলকচন্দ্র নন্দী। তাকে কি বলা হয় ইতিহাসে জানো? প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার। ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মাথায় রাখবে। গোলকচন্দ্র নন্দীকে বলা হয় প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার। তিনি নাকি 1827 খ্রিস্টাব্দে একটা বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করে দিয়েছিলেন। বাষ্পীয় ইঞ্জিন তিনি তৈরি করেছিলেন। দেখো কোনোরকম তার প্রযুক্তিবিদ্যা ছিল না, কোনোরকম তিনি টেকনিশিয়ান ছিলেন না, তার নিজের বুদ্ধির দ্বারা তিনি বাষ্পীয় ইঞ্জিন 1827 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন। আমরা কিভাবে আস্তে আস্তে বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার জগতে প্রবেশ করছি 19 থেকে 20 শতাব্দীতে, এইগুলোই কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্স 1 এবং 2 মার্কের জন্য। ঠিক, নেক্সট চলে আসো শিবচন্দ্র নন্দী। নামগুলো তুমি দেখতে পাচ্ছ, শিবচন্দ্র নন্দী।
শিবচন্দ্র নন্দীকে কি বলা হয় জানো? প্রথম ভারতীয় ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার। ভীষণ মাধ্যমিকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম ভারতীয় ইলেকট্রিক্যাল এবং টেলিকম ইঞ্জিনিয়ার বলা হয় শিবচন্দ্র নন্দীকে। কেন স্যার? তিনি ছিলেন কলকাতার টাকসালের একজন সাধারণ কর্মচারী। টাকসাল কি জিনিস স্যার? টাকসাল হচ্ছে ব্রিটিশরা যেখানে আমাদের এই যে লেনদেন করি আমরা কিসের দ্বারা করি? মুদ্রা, টাকা বলি। সেই টাকাগুলি যেখানে ছাপানো হয় সেটাকে কি বলা হয় স্যার? টাকসাল। এই টাকসালগুলো কাদের নিয়ন্ত্রণে থাকে ভারতবর্ষে? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তাই তো? হ্যাঁ, তিনি কলকাতা টাকসালের একজন সাধারণ কর্মচারী ছিলেন শিবচন্দ্র নন্দী। বেশ, তিনি কি করেছিলেন? তিনি কি করেছিলেন জানো? কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত একটা টেলিগ্রাফ তিনি প্রথম বাণিজ্যিকভাবে পাঠিয়ে দিয়েছিলেন। তার কিন্তু কোনো রকম প্রশিক্ষণ ছিল না, ব্যাপারটি ভাববে। টেলিগ্রাফ তিনি সে যুগে শিবচন্দ্র নন্দী কলিকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত বাণিজ্যিক ভিত্তিতে টেলিগ্রাফ তিনি পাঠিয়ে দিলেন। এই জন্য ভারতীয় ইতিহাসে তাকে বলা হয় ভারতের প্রথম ইলেকট্রিক্যাল এবং টেলিকম ইঞ্জিনিয়ার। ভারতের প্রথম ইঞ্জিনিয়ার কাকে বললাম? প্রথম গোলকচন্দ্র নন্দী। শিবচন্দ্র নন্দী হচ্ছে ইলেকট্রিক্যাল এবং টেলিকম ইঞ্জিনিয়ার। নেক্সট চলে আসো। নেক্সট তোমরা যেটা হচ্ছে সীতানাথ ঘোষ। আমি বোর্ডে লিখে নিই যেহেতু লেখার জায়গাটা কম। সীতানাথ ঘোষ ছিলেন কে জানো? রবীন্দ্রনাথ ঠাকুর তার শিক্ষক ছিলেন। তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন যন্ত্রচালিত লাঙল। তখনকার দিনে ব্যাপারটা কিন্তু ভাববে, যন্ত্রচালিত লাঙল তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন। তো এই সমস্ত দামাম ছেলেরা ভারতবর্ষে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিলেন। সব থেকে যেটি বিশেষ গুরুত্বপূর্ণ বৃহত্তর ভারতবর্ষের ইতিহাসে একটা দিকচিহ্ন হয়ে আছে, সেটি হচ্ছে মহেন্দ্রলাল সরকার। কি বললাম? নামটি হচ্ছে মহেন্দ্রলাল সরকার। ইনাকে বলা হয় জাতীয় বিজ্ঞান চর্চার জনক। তোমাদের 4 মার্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আমি এটি লিখে দিচ্ছি। জাতীয় বিজ্ঞান চর্চার জনক। কাকে বলা হচ্ছে? মহেন্দ্রলাল সরকারকে। দেখো এই ভদ্রলোকের ভারতবর্ষে কারিগরি শিক্ষা এবং বিজ্ঞানে কতটা তিনি এগিয়ে নিয়ে গেছিলেন। তিনি প্রথম 1867 খ্রিস্টাব্দে একটা সংস্থা প্রতিষ্ঠান করেন, যেটি ভারতবর্ষের ইতিহাসে মনে করা হয় যে এটি ভারতীয়দের পরিচালনায় প্রথম জাতীয় বিজ্ঞানের প্রতিষ্ঠান। কি বলা হয়? মনে করা হয় তিনি যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন সেটি কত খ্রিস্টাব্দে বললাম? 1867 খ্রিস্টাব্দে। বেশ, 1867 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন। কি প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স। প্রিয় ছাত্র, তোমরা IACS এটির ফুল ফর্মটি কিন্তু মাথায় রাখবে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স। ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের 4 মার্কের জন্য, মাথায় রাখবে কিন্তু। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অ্যান্ড সায়েন্স কে প্রতিষ্ঠা করেন হচ্ছে মহেন্দ্রলাল সরকার 1867 খ্রিস্টাব্দে। বেশ, এই প্রতিষ্ঠানকে বলা হয় এটি ভারতীয়দের পরিচালনায় প্রথম জাতীয় বিজ্ঞানের প্রতিষ্ঠান। ব্যাপারটি ভাববে, মহেন্দ্রলাল সরকার প্রথমে ছিলেন একজন অ্যালোপ্যাথি চিকিৎসক। তিনি বিজ্ঞানের ফাদার ইউজিন, ইংল্যান্ডের পাশ্চাত্য শিক্ষায় বিশিষ্ট বিজ্ঞানী ফাদার ইউজিনের সহায়তায় 1876 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স তিনি প্রতিষ্ঠা করেন।
পরবর্তী ক্ষেত্রে তিনি হোমিওপ্যাথ চিকিৎসক হিসাবে কিন্তু খ্যাতি অর্জন করেন। তাঁর কি মনে হয়েছিল যে ভারতবর্ষে যদি বিজ্ঞান এবং গবেষণায় উন্নত না করা যায় তাহলে ভারতবর্ষ আধুনিক পথে পা বেরোবে না। তিনি সকলের সাহায্যার্থে দানের দ্বারা তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অ্যান্ড সায়েন্স। এটার উদ্দেশ্য কি ছিল স্যার? এটার উদ্দেশ্য ছিল এইখানে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যার মৌলিক গবেষণাগুলো এইখানে করা হতো এবং সেই গবেষণাগুলোর জন্য বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এসে সেখানে বক্তৃতার আয়োজন বা আধুনিক যুগে যেটা আমরা বলতে চাই যেটা হচ্ছে সেমিনারের আয়োজন করতেন। এটাই ছিল এই প্রতিষ্ঠার উদ্দেশ্য। পদার্থবিদ্যা রসায়নবিদ্যার যে মৌলিক গবেষণাগুলো এখানে হতো। তো স্যার এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সঙ্গে কারা যুক্ত ছিলেন তোমরা শুনলে অবাক হবে প্রিয় ছাত্র। ডক্টর নীলরতন সরকার, ডক্টর সত্যেন্দ্রনাথ বসু, বিশিষ্ট বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, প্যারীমোহন মুখোপাধ্যায়। এই যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা হয়েছিল 1911 বা কোনো বইয়ে তোমরা 12 খ্রিস্টাব্দে পাবে। এই প্রতিষ্ঠানটির প্রথম অধিকর্তা একটা পদ সৃষ্টি করা হয়, যার প্রথম অধিকর্তা ছিলেন প্যারীমোহন মুখোপাধ্যায়। বোঝা গেল? ডক্টর আশুতোষ মুখার্জি, ডক্টর চন্দ্রশেখর ভেঙ্কট রমন, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর জগদীশ চন্দ্র বসু। নামগুলো তোমরা বুঝতে পারছো কি খ্যাতনামা লোকরা এইখানে পড়াশোনা করেছেন, তারা গবেষণা করেছেন। কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেনের মতন লোকেরা ছিলেন। এই যে যখন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় তার যে চাঁদা তুলতেন, তার যে একটা কমিটি, সেই কমিটির ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কেশবচন্দ্র সেন। ব্যাপারগুলো কিন্তু ভাববে। তো এই যে প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অ্যান্ড সায়েন্স, এটা বলা হয় ভারতীয়দের পরিচালনায় প্রথম জাতীয় বিজ্ঞানের একটা প্রতিষ্ঠান। এইখানে কি হতো জানো? এদের একটা নিজস্ব পত্রিকা ছিল, ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স নামে একটা পত্রিকা ছিল, যে পত্রিকায় এইখানকার খ্যাতনামা অধ্যাপকদের বিভিন্ন লেখনীগুলো দেশে বিদেশে কিন্তু প্রচার হতো। ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স তাদের নিজস্ব কিন্তু পত্রিকা, এই সংস্থার একটা পত্রিকা, সেটা কিন্তু আমি বললাম, অর্থাৎ মুখপত্রের মতন তারা কাজ করত। এইখান থেকেই রিসার্চ করে ডক্টর চন্দ্রশেখর ভেঙ্কট রমন তিনি 1930 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। পদার্থবিদ্যায় ভারতীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার কে পান তোমরা জানো? ভেঙ্কট রমন। এইখান থেকেই গবেষণা করে এই প্রতিষ্ঠান থেকে তার যে বিখ্যাত থিওরি রমন এফেক্ট বা রমন ক্রিয়া, সেইটার দ্বারাই তিনি প্রথম নোবেল পুরস্কার পান। এইখান থেকেই রিসার্চ করেন মেঘনাথ সাহা এবং এরই আন্ডারে একটা স্কুলের তিনি প্রতিষ্ঠা করেন, গবেষণামূলক স্কুলের তিনি প্রতিষ্ঠা করেন। সেইখানে কি আলোচনা হতো, সেইখানে কি পড়াশোনা হতো? চৌম্বকত্ব, এক্স রে রশ্মি, আলোক বিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে গবেষণা হতো। বুঝতে পেরেছ? তাহলে মহেন্দ্রলাল সরকার ভারতীয় ইতিহাসে কেন তাকে জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়? ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু 4 মার্ক, 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেনগুলোর জন্য। বিখ্যাত দামাম ছেলেরা এখান থেকে পড়াশোনা করেছেন এবং বিখ্যাত নামি দামি শিক্ষকরা এই কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতবর্ষের ইতিহাসে প্রথম এটিকেই বলা হয় জাতীয় বিজ্ঞানের প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠান অর্থাৎ মহেন্দ্রলাল সরকার শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষের পথপ্রদর্শক ছিলেন বিজ্ঞানকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেজন্য। তোমরা তাহলে ইতিমধ্যে অবগত হলে বোটানিক্যাল গার্ডেন, সার্ভে অফ ইন্ডিয়া, এশিয়াটিক সোসাইটি, রাজা রামমোহন রায়, ভারতে বিজ্ঞানের বিজ্ঞান চর্চার আদিগুরু কাকে কেন বলা হয়, বা জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয়, মহেন্দ্রলাল সরকারের অবদান কি, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে। আজকে এই পর্যন্তই আমি তোমাদের ক্লাস নিলাম। বাকি দিন আরও অন্যান্য সংস্থাগুলো আছে আমাদের অধ্যায়, সেগুলি ক্লাস নেব। ভালো করে ক্লাসগুলি মনোযোগ দিয়ে দেখবে। এইখানে আজকের মতো তোমাদের ক্লাস আমি শেষ করছি।